বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। রাজধানীতে দুই বাসের রেষারেষির চাপায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পথচারী। ভেঙে গেছে দুই পা ও এক হাত, চালক পলাতক। সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ২,১৮৭ জনের করোনা শনাক্ত, আরও ১৬ মৃত্যু। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন, সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। এবার রাজধানীর ফার্মগেটে বাসের চাপায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজাবাজারের বাসিন্দা এমদাদুল হক। সন্ধ্যায় যাত্রাবাড়ি গাবতলী রুটে চলাচল করা ৮ নম্বর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে মেট্রো রেলের পিলারের সঙ্গে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ২ পা ও এক হাত ভেঙে গেছে তার। যাত্রাবাড়ি থেকে গাবতলী যাচ্ছিল ৮ নম্বর পরিবহনের দুটি বাস। ফার্মগেটে আসতেই যাত্রী উঠাতে শুরু হয় রেষারেষি। এ সময় মেট্রো রেলের নির্মাণাধীন পিলারের পাশ ঘেঁষে হাঁটছিলেন এক পথচারী। রেষারেষির ফলে একটি বাস চাপ দেয় পথচারীকে। বাসের চাপায় পিলারের সঙ্গে আটকে যায় ওই পথচারী। গাড়ি না সরিয়ে উল্টো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এ সময় সব যাত্রী নেমে বাসটিকে উঁচু করলে রক্ষা পান ওই পথচারী। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ফার্মগেটের আলরাজি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন পথচারীর অবস্থা সংকটাপন্ন। ভেঙে গেছে ২ পা ও হাত। পুলিশ বলছে বাসটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। বাসের ড্রাইভার এবং হেল্পার তাৎক্ষণিকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, তাদেরকে আমরা আটক করতে পারিনি। লোকে এখন চিকিৎসাধীন আছে। বাসটা আমরা আটক করে নিয়ে আসছি, আমরা আইনগত ব্যবস্থা দিচ্ছি। বাসের রেষারেষিতে একের পর এক প্রাণ গেলেও বেপরোয়া চালকেরা। এ থেকে মুক্তি পেতে কঠোর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত। এই যে ঢাকা শহরে যেগুলো ঘটছে, গণপরিবহনের চাপায় মানুষের মৃত্যু বা এই যে বাসের রেষারেষি, এগুলোকে দুর্ঘটনা কতটা বলা যায়? আর এই ঘটনাগুলো থামছে না। সবাই বলছেন, বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ, যে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণেই বাস চালকেরা এমন বেপরোয়া। আপনি কি সেটা মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, আইনের প্রয়োগ, আপনি কি বলতে পারবেন আইনটা কোন আইন? কোন আইনটা এখন কার্যকরী? সেই 18 সালের যে আইনটা পাস করা হয়েছিল, সেটা কি আসলেই কার্যকরী করা হচ্ছে কি হচ্ছে না? এই প্রশ্নের উত্তর তো আপনি পাবেন না। কারণ এই আইন যখনই করা হয়, যখনই আইন করার মাধ্যমে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা করা হয়, তখনই কিন্তু আইনের বিরোধিতা করে আইনটাকে কিভাবে অকার্যকর করা যায়, কিভাবে 1 বছর এটা কার্যকরী করা হয়নি। এবং প্রথম 1 বছর তো এটা গেজেটও করা হয়নি, যেটা আমরা আদালতে এইচএপিপির পক্ষ থেকে মামলা করার পরে তখন এটা গেজেট করা হয়েছে। এবং এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর কোনো ঘোষণা আসেনি। এবং কিছুদিন আগে দেখলাম যে এই আইনটাকে পরিবর্তন করার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটি এগুলোর মধ্যে অনেকগুলো সংশোধনী দিয়েছে। অর্থাৎ যে আইনের মাধ্যমে যে দুর্ঘটনাটা আপনি দেখালেন, এটিকে নিয়ন্ত্রণ করার জন্য যে একটা আইনি ব্যবস্থা, সেটি কিন্তু এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি। অতএব এই ধরনের ঘটনা যে ঘটছে, এটার জন্য কে দায়ী নেবে? প্রথমত দায়ী হলো, আপনি দেখেন দুটি জিনিস। একটি হলো গাড়ি চলছে, আর গাড়িটা কে চালাচ্ছে? ড্রাইভার চালাচ্ছে। আচ্ছা, গাড়িটার মালিককে যে কোনো একজন ব্যক্তি ব্যবসা করার জন্য গাড়িটা নামিয়েছে। এখন যিনি গাড়িটা নামিয়েছেন, তিনি যে ড্রাইভারকে এখানে নিয়োগ দিয়েছেন, সেই ড্রাইভার কি দক্ষ ড্রাইভার কিনা, এবং যে গাড়িটা এখানে চলছে তার কি ফিটনেস আছে কিনা। কারণ আপনি জানেন যে যখনই একজন পথচারী সামনে আসবে, সেই গাড়িটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক চাপা হবে, এবং ব্রেক চাপার কারণে যাতে ব্রেকের মাধ্যমে গাড়িটাকে থামানো যায়, হয়তো ওই সামনের যে লোকটা আছে তার উপরে কোনো ওই রকম আঘাত আনবে না। এই ব্রেকটা তার সেইভাবে কার্যকরী আছে কিনা, অর্থাৎ অ্যাজ এ হোল টোটাল গাড়ির যে ফিটনেস, সেই ফিটনেসটা আছে কিনা এটাও কিন্তু আমরা বলতে পারবো না। গাড়ির চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে ফিটনেসও নাই। তারপরে ড্রাইভার তো পালিয়ে গেছে, কারণ ড্রাইভার তো লাইসেন্স নাই। এখন আপনার আইনের মধ্যেই কিন্তু আছে যে আপনি কোনো ড্রাইভারকে লাইসেন্স ছাড়া রাখেন, তাহলে মালিকের বিরুদ্ধে মামলা হবে এবং শাস্তি পেতে হবে তাকে। কিন্তু আমরা তো এখন পর্যন্ত ড্রাইভারকেই সাজা দিতে পারি না, তারপরে মালিক তো বহু দূরের কথা।
এবং এই বিষয়টা হলো যে ঢাকা শহরের মধ্যে আজকে একটি ঘটনা না, এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এবং গাড়ি থামানোর সময় যখন আপনি জানেন একজন ভালো সাংবাদিক উনি এই ইয়ে থেকে আপনার বাংলা মোটর এখানে জাস্ট নামবে, এই সময় গাড়িটা জোরে টান দিয়ে চলে গেল, তাকে আমরা হারালাম। এরকম অনেক ঘটনা হচ্ছে, অহরহ হচ্ছে। কিন্তু এটার প্রতিকার কি? প্রতিকার করার জন্য যেটা হবে যে বাংলাদেশের মধ্যে আবার একটা ছোট্ট বাংলাদেশ তৈরি করেছে এই গাড়ির মালিক এবং যারা ড্রাইভার তারা, অর্থাৎ একটা সিন্ডিকেট। তাদের সঙ্গে আপনি আইন প্রয়োগ করে করতে পারতেছেন না, তাদেরকে কোনো কথাও শোনানো যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের চেয়েও তারা সংঘবদ্ধ একটা বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটি হলো মূল সমস্যা। আমার মনে হয় যে সরকারের এই জায়গাটায় দৃষ্টি দেওয়া দরকার, এদের সিন্ডিকেট ভাঙা দরকার, বাংলাদেশের যে আইন তাদেরকে মানতে হবে। যদি আপনার কথা থেকে যেটি বুঝতে পারলাম, আসলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ঘটনার মানে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর কোনো উপায় নেই। আপনি বলছিলেন যে ড্রাইভারকে যে নিয়োগ দেওয়া হয় তার লাইসেন্স আছে কিনা, সে দক্ষ কিনা। প্রথম কথা হচ্ছে ড্রাইভারকে কি আদৌ নিয়োগ দেওয়া হয় কিনা, ড্রাইভারের কোনো নিয়োগপত্রই নেই এখানে, সেটিও একটা বড় প্রশ্ন। ড্রাইভার তো বেতনভুক্ত নয়, সে ট্রিপ হিসেবে টাকা পায়, যার জন্য এই রেশারেশিগুলো আমরা দেখতে পাই। ওই জায়গাটাতেও অ্যাড্রেস করা দরকার কিনা, যে কিভাবে একটা গাড়ির ব্যবসা চলবে, ড্রাইভারের নিয়োগের প্রক্রিয়া বা ড্রাইভারকে যে রাখা হবে তার প্রক্রিয়া কি হবে, হেল্পারের যোগ্যতা প্রক্রিয়া কি হবে, এই জায়গাগুলোও দেখা দরকার। এগুলো কতটা দেখা হচ্ছে, বা আইন যেটির কথা বলেন খসড়া, সেটার মধ্যে এই বিষয়গুলো আছে কিনা? জি, আপনি সঠিক বলেছেন, এটি দেখা দরকার। দেখেই কিন্তু আপনি জানেন যে মরহুম আনিসুল হক সাহেব যখন মেয়র ছিলেন তখন কিন্তু এই যে রেশারেশির মূল কারণ সেগুলোকে দূর করার জন্য কিন্তু আরো কয়েক বছর আগেই এগুলোর ফর্মুলা বের করে ফেলা হয়েছে। ফর্মুলাটা কেন কয়েক বছরে কার্যকরী হচ্ছে না বলেন, এটি তো আমাদের প্রশ্ন। কারণ এই ফর্মুলাটা যদি কার্যকরী করা হতো তাহলে তো এই যে রেশারেশির যে প্রশ্নটা আসছে যে আপনার একজন ড্রাইভারকে নিয়োগ না দিয়ে বললেন যে তুমি গাবতলী থেকে যাত্রাবাড়ি গেলে আমাকে 1000 টাকা দিতে হবে, তুমি কিভাবে আয় করবা জানি না আমি। যার কারণে তার উপরে একটা প্রেশার, সে 1000 টাকার উপরে 1100 টাকা আয় করার জন্য যে কোনো ভাবে হোক তাকে প্যাসেঞ্জার নেওয়া, যেখানে থামানো সেখানে থামানো, সবকিছু কাজগুলো করবে বেআইনি ভাবে। কিন্তু সেই জায়গাটায় একজন ড্রাইভারের থাকা উচিত ছিল একটা নিয়োগপত্র, সে মাসিক বেতন পাবে এবং লেবার লতে আছে সে 8 ঘন্টা কাজ করবে। কিন্তু এই ঢাকা শহর বলেন, সারা দেশব্যাপী বলেন, আপনি খোঁজ দিয়ে দেখেন অধিকাংশ ড্রাইভাররা বিভিন্ন সময় 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করে, তার তো মেন্টাল ফিটনেস এবং ফিজিক্যাল ফিটনেস কোনোটাই থাকে না 8 ঘন্টার পরে। এবং সেই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার, সেটা আবার মালিকরা রাজি না। কারণ বেতন দিতে গেলে তাদের টাকা দিতে হবে, যদি বাজেট থেকে প্রতি মাসে টাকা না আসে তাহলে সেক্ষেত্রে টাকা কোত্থেকে দিবে, তার পকেট থেকে দিতে হবে। এই জন্য তারা ওগুলোর মধ্যে রাজি না, তারা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে আমাকে এত টাকা দিতে হবে, অর্থাৎ তার ব্যবসাটা ঠিক থাকবে। অতএব আমার মনে হয় এই যে উদ্যোগটা, এখনো তো 2 সিটি কর্পোরেশন কিছুদিন আগেও একটা সভা করেছেন, সেখানে তারা একটা পরিকল্পনা নিয়েছেন। আমার মনে হয় যে দ্রুত পরিকল্পনাটা আগানো দরকার, এই কয়েক বছর ফেলে রেখে না, এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে এই যে রেশারেশির মাধ্যমে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলার সমাধানের একমাত্র উপায় হলো যে একটা কোম্পানির অধীনে নিয়ে আসা এবং সেখানে স্যালারি বেস, অর্থাৎ ড্রাইভারদেরকে বেতন ভিত্তিক 8 ঘন্টা চাকরি ভিত্তিক তাদেরকে নিয়োগ দিতে হবে। আর হলো ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না এবং আনফিট গাড়িগুলো রাস্তা থেকে সব সরাতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ মঞ্জুল মোর্শেদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। করোনা সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়লেও গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানার সরকারের নির্দেশনা উধাও হয়ে গেছে। বাসের চালক ও সহকারী থেকে শুরু করে যাত্রী অনেকের মুখেই মাস্ক থাকছে না, আবার গাদাগাদি করে যাত্রী নিয়েও চলছে গণপরিবহন। গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে। বৃহস্পতিবার সকাল 8টা মহাখালী বাস টার্মিনাল। বাসের চালক ও চালকের সহকারী থেকে শুরু করে বেশিরভাগ যাত্রীর মুখে মাস্ক নেই। অনেকে আবার মাস্ক পরেছেন নাকের নিচে, কারো আবার মাস্ক ঝুলছে থুতনিতে। মাস্ক পরছে সেরে গেছে, ওই একটা যাত্রী উঠে সেরে গেছে। মাস্ক আছে, মাস্ক লাগাইছে না, গাড়ি নিয়ে বাড়িয়ে পড়ছি তো। মাস্ক তো ভুলে থেকে পড়ছে, চোরাস্তা ফলাই দিয়ে পড়ছে বলে। রাজধানীর বাস স্ট্যান্ড ঘুরে দেখা গেছে বাসগুলোতে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে, আবার মাস্ক ছাড়াই তোলা হচ্ছে যাত্রী। কিছু যাত্রী স্বাস্থ্যবিধি মানলেও অনেকের মধ্যে অনীহা দেখা গেছে। মাস্ক ইউজ করি, বাট আজকে বাসা থেকে নিয়ে বেরোতে ভুলে গেছি। আছে আমার মাস্ক পকেটে খুঁজতেছি, আর ব্যাগে কোন জায়গায় আছে এটা খুঁজতেছি। পরে নাই, একটু স্মোকিং করছিলাম এই কারণে পরে নাই, এই যে এখন পড়ব। গত বছর কিছু শর্ত দিয়ে গণপরিবহন চলার অনুমতি দেয় সরকার। অন্যতম শর্ত ছিল যত সিট তত যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। এছাড়া গণপরিবহনের যাত্রী চালক, সুপারভাইজার, চালকের সহকারী
টিকিট বিক্রয়কারীদের অবশ্যই মাস্ক পরতে হবে, তবে এসব নির্দেশনা এখন আর কার্যকর দেখা যাচ্ছে না। যারা আইন না মানবে তাদের বেলায় আইন মানানোর জন্য বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে কাজ করলে পরে সেটা ভালো ফল আসবে বলে আমরা মনে করি। গণপরিবহনের ক্ষেত্রে শ্রমিক মালিক যৌথভাবে মিলেই এখানে জিনিসটা পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়মিত আমাদেরকে দেখতে হবে জিনিসটা মেনে চলা হচ্ছে কিনা। এভাবে মেনে না চললে কিন্তু আমাদের সবারই জন্য আমাদেরকে বিপদের বার্তা বয়ে আসছে। মাস্ক পরার নির্দেশনা যেন কাগজে কলমে আটকে না থাকে, সেদিকে প্রশাসনকে কঠোর হতে বলছেন জনস্বাস্থ্যবিদরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি শুনছিলেন, যেখানে মাস্ক পরা তো দূরের কথা, অন্যান্য স্বাস্থ্যবিধিও কেউ মানছেন না। করোনা সংক্রমণ কিন্তু আমরা দেখছি এই গরমে প্রতিদিনই বাড়ছে, আক্রান্ত এবং মৃতের সংখ্যাও বাড়ছে। তারপরেও কেন এগুলো মানানো যাচ্ছে না বলে আপনি মনে করেন, এবং আপনার পরামর্শ কি যাতে এগুলো মানুষ মেনে চলে? ধন্যবাদ। আসলে কিংবা ওভারঅল আমরা যদি সরকারের কথা বলি, তারা আসলে এগুলোর ব্যাপারে সিনসিয়ার না। ঠিক আছে, যে আমাদের যে সংক্রমণ হচ্ছে এবং সংক্রমণ ঠেকানোর জন্য যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো খুব জরুরি। এই ব্যাপারে তারা আমাদের কর্তৃপক্ষ নিজেরাই সিনসিয়ার না এবং সেগুলো তাদের আচরণে আছে। যেমন ধরুন যে নির্বাচন করা, আমাদের গত কয়েক মাস ধরে সারা দেশ জুড়ে নির্বাচন হচ্ছে, আমরা নেতা কর্মীদের দেখছি মাস্ক ছাড়া, এমনকি মাননীয় মন্ত্রী মহোদয়ের পাশে ছবি দিচ্ছেন। এগুলো থেকে মানুষের মনে যাচ্ছে যে আসলে এগুলোর প্রয়োজন নেই। যেহেতু নির্বাচন হচ্ছে, সেখানে মাস্ক ছাড়া ভোট চাচ্ছে, সভা সমিতি হচ্ছে, তো সুতরাং যেহেতু সরকারের দিক থেকে এটা এত তাগিদ নেই বা তাদের আচরণে এমন কিছু দেখা যাচ্ছে না যেটা একটা বড় বিষয় এবং আমাদের এটা মেনে চলা উচিত, সুতরাং মানুষও মানছে না। এবং আমরা যখন অহেতুক দাবি করি যে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বা বাংলাদেশ করোনা সফলভাবে নিয়ন্ত্রণ করেছে, বিশ্বের অন্যতম সফল দেশ, তখন মানুষের কাছে এটা মনে হয় যে আমরা তো স্বাভাবিক জীবনযাত্রাই যাপন করে আসছি, তারপরেও যদি করোনা নিয়ন্ত্রণের সাফল্য আসে তাহলে আমরা এরকম জীবনযাপন করতেই পারি। এগুলো থেকে আসলে সরকারকেই প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে এটা বড় বিষয় কিনা, আমাদের এই সংক্রমণ যে বাড়ছে এটাকে উদ্বেগ হিসেবে দেখানো উচিত। যেমন ধরুন বইমেলা এখন এই চালু করা, তাহলে যখন সংক্রমণের এরকম একটা উদ্বেগজনক বৃদ্ধি ঘটছে, তখন যদি বইমেলা আয়োজন করা যায়, মেলা মানে হলো মানুষের মিলন, তাহলে মেলা যদি করা যায় তাহলে বাসে এই মাস্ক না পরলে এমন কি যায় আছে, এগুলো প্রতীকী মানুষের কাছে এক ধরনের, তারা এটাকে বিশ্লেষণ করেন এইভাবে এবং তাদের যে মনস্তাত্ত্বিক দিকটা সেগুলো এইভাবে প্রভাবিত হয়। সেই জন্য এখানে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, যেমন এখন সংক্রমণ বেড়ে যাচ্ছে, মানুষ কিন্তু ইতিমধ্যেই কিছুটা এটা নিয়ে উদ্বেগের মধ্যে আছে, এখন সরকারকেও তার সাথে উদ্বেগ দেখাতে হবে। গতকাল যেরকম স্বাস্থ্য অধিদপ্তর একটা কিন্তু উদ্বেগ দেখিয়েছে এবং তারা 12 দফা প্রস্তাব রেখেছে, যে তার মধ্যে আছে যেমন ধরেন পরীক্ষা বন্ধ রাখা, বিসিএস বা এই ধরনের, স্কুল না খোলা। তাহলে যদি তাই হয়, ডক্টর বেনজির আহমেদ, সরকারের পক্ষ থেকে তো বারবার যে কোনো কর্মসূচির আগেই বলা হচ্ছে মাস্ক পরা বাধ্যতামূলক এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, তারপরেও মানুষ মানছে না। এবং আরেকটি যেটি ভয়ঙ্কর বিষয়ে, মানুষ কিন্তু করোনার যে উপসর্গ, সেই ধরনের মৌসুমী রোগেরও একই উপসর্গ এই মুহূর্তে আমরা দেখতে পাই, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ না নিয়ে ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন। না, এটা স্বাভাবিক, এটা একেবারে অস্বাভাবিক না, এটা তো হয়ে থাকে। এবং যাদের লক্ষণ মারাত্মক হবে না তারা অনেক সময় এই যে হ্যাসেলটা, পরীক্ষা করার হ্যাসেল, পরীক্ষা করার জন্য ফি দিতে হয়, এগুলো বাদ দিয়ে তারা সরাসরি ফার্মেসিতে যান, ওখানে একটু প্যারাসিটামল খান, হিস্টাসিন খান, তাতে যদি তাদের মৃদু উপসর্গ সেরে যায় তাহলে তারা ভালো হয়ে গেলেন। আর তাদের যদি ভাগ্য খারাপ হয় তাহলে তাদের মারাত্মক সংক্রমণ হয়, তারা হাসপাতালে যান,
মৃত্যুবরণ করেন। এইটা মানুষের একটা নিয়তি হয়ে গেছে এবং এটা দায় দায়িত্ব আমাদের। মানুষের জীবন রক্ষা করতে হবে সরকারকে এবং মানুষের আচার আচরণকে প্রভাবিত করতে হবে সরকারি সংস্থাগুলোকে। আমরা যদি নিজেরা এগুলো না মানি অথচ মানুষকে মানতে বলি তাহলে এটা কখনোই হবে না, যেটা হয়নি। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে গত 3 মাসের মধ্যে একদিনের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে আজ। একদিনে 2187 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এজন্য সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে সংক্রমণ বাড়লেও অর্থনীতির গতি সচল রাখতে এখনই লকডাউনের চিন্তা নেই সরকারের। দেশে গত 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় এ হার 10.45। মৃত্যু হয়েছে 16 জনের। এর আগে গত 9 ডিসেম্বর শনাক্ত হয়েছিল 2159 করোনা রোগী। করোনা শনাক্ত বাড়লেও অর্থনীতির গতি সচল রাখতে এখনও লকডাউনের মতো সিদ্ধান্ত নেই সরকারের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এরই মধ্যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতও তৎপরতা চালাচ্ছে। বিয়ে শাদীতে হাজার হাজার লোক আসে, মাস্ক পরে না। কাজে এই জিনিসগুলো যদি আমরা পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে কাজ করি, আমাদের লকডাউনের প্রয়োজন হবে না। আমাদের সব কাজে আমরা সুন্দরভাবে করতে পারি। করোনার স্বাস্থ্যবিধি মেনে না চললেও সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 15 দিনে 20 লক্ষ লোক শুধু ওই কক্সবাজার, বান্দরবান আর রাঙামাটিতে গেছে এবং সেখানে কেউ মাস্ক পরে নেই। সব জেনেও না মানার কারণে আজকে সংক্রমণ বেড়ে এসে 8-এ উঠে গেছে, যেটা 2-এ নেমেছিল। আজকে মৃত্যুর হারও বেড়ে গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,624 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 20,925 নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.45%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,64,939 জনে। সুস্থ হয়েছেন আরও 1,534 জন। এ নিয়ে মোট সুস্থ 5,17,523 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে 21 মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে করোনা মোকাবেলায় পুলিশের উদ্যোগ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। দেশের সকল মানুষ অংশগ্রহণ করে, প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলেন, স্বাস্থ্যবিধি দেশের সকল মানুষ মেনে চলেন। সেজন্য আগামী 21 তারিখ থেকে বাংলাদেশ পুলিশ এক বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করবে। 21শে মার্চ থেকে শুরু করব আমরা, এবং আমরা যতদিন প্রয়োজন এটিকে আমরা কন্টিনিউ করতে চাই। বুধবার ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে আগুনে 24টি বেডের মধ্যে 14টি পুড়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে 10টি বেড সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। দুপুরে ঢাকা মেডিকেলে এসব তথ্য জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আরও বলেন, অবস্থার উন্নতিতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুপুরে হাসপাতালে আসে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল। ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান, ঢাকা মেডিকেলের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ এবং সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। বুধবার ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে আগুনের ঘটনায় এ পর্যন্ত মারা গিয়েছেন 4 রোগী। আগুনের কারণ খতিয়ে দেখতে হাসপাতাল ও ফায়ার সার্ভিস দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী এক সপ্তাহের ভিতরে আমরা আরও 10 বেডের একটা আইসিইউ চালু করব এবং আমাদের যে পাশে একটা 20 বেডের আইসিইউ আমরা বন্ধ করেছিলাম সেটা আজকে চেষ্টা করবো আজকের ভিতরে সেটা চালু করে দিতে। সুতরাং আমার ধারণা আমাদের ক্যাপাবিলিটি খুবই অল্প দিনের ভিতরে পূর্বের অবস্থা থেকেও বেশি হবে। তদন্ত কমিটি কর্তৃক তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে, তদন্ত কাজ চলছে, সাক্ষ্য নিচ্ছি এবং আপনার বিভিন্ন আলামত, এভিডেন্স এগুলো আমরা সংগ্রহ করতেছি
এবং আশা করতেছি যে অতি শীঘ্র আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় জামিন পেয়েছেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ আজ এ আদেশ দেন। ইরফানের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। গত বছরের ২৪ অক্টোবর রাজধানীর কলাবাগানে এমপি হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। ওই ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সহ ৭ জনের বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার মামলা করেন ওয়াসিফ। পরদিন হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায় র্যাব। উদ্ধার করা হয় মাদক ও অবৈধ অস্ত্র। আলাদা মামলা হয় অস্ত্র ও মাদক আইনে। মারধরের মামলায় ইরফানকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে এর আগেই রুল দিয়েছিল হাইকোর্ট। শুনানিতে ইরফান সেলিমের আইনজীবী জানান, যেসব ধারায় মামলা করা হয়েছে সবই জামিনযোগ্য। যে আর্গুমেন্টটা ছিল যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সবগুলো জামিনযোগ্য অপরাধ, এবং ৫৫৩ ধারা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে কোনো সরকারি বা কোনো পাবলিক সার্ভেন্ট ওনারা যেন অফিসিয়াল ডিউটিতে থাকে, সেই অফিসিয়াল ডিউটিতে যদি কোনো পাবলিক ওদেরকে কোনো হ্যারাসমেন্ট করে, অ্যাসল্ট করে, সেই ধারাটাও ইরফান সেলিমের এই মামলার মধ্যে সংযুক্ত করা হয়, যেটা একেবারেই অ্যাপ্লিকেবল না। এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এফআইআর এর সঙ্গে বা তাদের বিরুদ্ধে 307 সেকশনটি সংযোজিত করা হয়েছিল। চার্জশিটে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই 307 ধারাটি নাই, অর্থাৎ হত্যার যে চেষ্টা, এই ধারাটি বিয়োজন করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের জেরে ওয়ার্ড কাউন্সিলর পদ থেকেও বরখাস্ত হন ইরফান সেলিম। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারস্পরিক সহযোগিতা এবং যোগাযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ মালদ্বীপ। শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান ও জাহাজ চলাচল শুরুর বিষয়েও একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা ও মালের মধ্যে সই হয় 4টি সমঝোতা স্মারক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারেও নজর ঢাকার। এরই অংশ হিসেবে সফরের শেষ দিন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করতে সম্মত হয় দুই দেশ। দ্বিপাক্ষিক আলোচনা শেষে শীর্ষ নেতাদের উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সহ 4টি সমঝোতা স্মারকে সই করেন দুদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। পরে বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। আরেকটি খবর আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা মালদ্বীপ, চিটাগং এবং মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করতে পারব। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেন, তার দেশে থাকা অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া নিয়ে দুদেশ কাজ করছে। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দূর করতে আমাদের সরকার ঐক্লান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে দক্ষ জনগোষ্ঠী নিতে মালদ্বীপের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগার থেকেই ভাষা আন্দোলনের দিক নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে তার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবন থেকে অমর 21 গ্রন্থমেলা উদ্বোধনের বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বইমেলার যাওয়ার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই প্রতিপাদ্যে এবারের বইমেলা।
গণভবন থেকে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারাগার থেকেই বঙ্গবন্ধু আন্দোলনের দিক নির্দেশনা দিতেন। 48 সালের 4 জানুয়ারি ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং তারই প্রস্তাবে সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং 11ই মার্চ আন্দোলনের সূচনা, এবং সেই দিনই সহ আরও অনেক ছাত্রদের গ্রেপ্তার হয়। করোনার প্রকোপ বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার আহ্বান জানান। এই করোনা ভাইরাস অনেক ক্ষতি করেছে মানুষের, কারণ সবার জীবনযাত্রাটা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। তবে আমরা বাংলাদেশের চেষ্টা করেছি যে যেভাবে হোক আমাদেরকে মানুষের জীবনযাত্রা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিতে হবে। সেজন্য আপনারা জানেন যে আমরা বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়েছি। আমি অনুরোধ করব সবাইকে যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। সাহিত্যের মধ্য দিয়ে মানুষের মনে গভীরভাবে পৌঁছানো যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে জোর দিতে হবে। এ সময় তিনি বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়ার আহ্বান জানান। আমি অনুরোধ করব জাতিপিতার বই চীন দেখে এলাম বা নিউ চায়না 1952, এটা সবাই একটু পড়বেন। পড়লে অনেক কিছু জানতে পারবেন, অনেক জানার সুযোগ আছে। শুধু তাই না, তিনি বাংলাদেশের মানুষ নিয়ে কী ভাবেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে কী ভাবেন, বা আমাদের ধর্মীয় অনুশাসনে কী ভাবেন, সব কিছুই কিন্তু সেখানে চমৎকারভাবে অত অল্প সময় সেটা কিন্তু লেখা আছে। সাহিত্যের মাধ্যমে মানুষের মনের গভীরে পৌঁছানো যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী অনুবাদ সাহিত্যের প্রতি জোর দিতে বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবারে খেলার খবর জানাচ্ছি শিরোনাম। নিউজিল্যান্ডে টি-20 খেলবেন না তামিম, ব্যক্তিগত কারণে বিরতি। শিরোপা লক্ষ্য নিয়ে নেপালে গেছে জাতীয় দল, করোনা আক্রান্ত রহমতকে পরবর্তীতে পাওয়ার আশা জেমিডের। নিউজিল্যান্ডে টি-20 সিরিজে খেলবেন না তামিম ইকবাল, ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে রেখেছেন আগে থেকেই। আর চোট অস্বস্তি থাকলেও ডানেডিনে শনিবার প্রথম ওয়ানডে খেলতে আশাবাদী তামিম। আক্রমণাত্মক ক্রিকেটের মন্ত্রে পেসারদের ওপর আস্থা রাখতে চান টাইগার অধিনায়ক। এমনিতেই সাকিবের শূন্যতা টাইগার ডেরায়। নিউজিল্যান্ডে বরাবরই ধুঁকেছে বাংলাদেশ, এবার ব্যর্থতার বৃত্ত ভাঙা সুযোগ। সেই মিশনে বড় ধাক্কা, টি-20তে থাকছেন না তামিম, ব্যক্তিগত কারণে আগেই নাকি ছুটি নিয়ে রেখেছেন। আমি এই টি-20 সিরিজে আসার আগেই কমিউনিকেশন করে এসেছি ফর মাই পার্সোনাল রিজন। আমি হয়তো বা টি-20তে থাকবো না, বাট মাই বেস্ট উইশেস আর উইথ দ্য টিম। আশা করি তারা ভালো করবে। পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফর, নিউজিল্যান্ডে স্বস্তিতে নেই তামিম। চোট নিয়ে বাড়তি সতর্কতায় খেলেননি প্রস্তুতি ম্যাচে, তবে শনিবার প্রথম ম্যাচে নামতে আত্মবিশ্বাসী ওয়ানডে ক্যাপ্টেন। আমার ইনজুরিতে আসলে দুইটা জায়গা নিয়ে ঝামেলা ছিল, বাট যেটা লাস্ট ছিল ওটা হলো হ্যামস্ট্রিং নিয়ে। বাট এখন আল্লাহর রহমতে হ্যামস্ট্রিংটা ভালো আছে। আজকে আমি প্র্যাকটিসও করেছি, কালকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিতেও থাকবো। তো আমি যেটা বললাম যে আমি ভেরি ভেরি হোপফুল যে আমি ফার্স্ট ওডে থেকে অ্যাভেলেবল থাকবো। নিউজিল্যান্ডে প্রথম জয়ের খোঁজে চাই পারফেক্ট প্ল্যানিং। আক্রমণাত্মক ক্রিকেটের সাথে পেসাররা ভালো করলেই জেতা সম্ভব, বিশ্বাস তামিমের। প্রেসার ক্রিয়েট করাচ্ছে যেটা হলো যে আমাদের ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, আমাদের অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। যেহেতু আমাদের পাস রেকর্ডটা খুব একটা বেশি ভালো, তো উই হ্যাভ টু ডু থিংস ডিফারেন্টলি। উইলিয়ামসন ছিটকে গেছেন, টেইলরও মিস করছেন প্রথম ওয়ানডে। প্রতিপক্ষে দুই তারকার অনুপস্থিতি বাড়তি সুযোগ টাইগারদের জন্য। তামিমও সেটা লুফে নিতে বলছেন সতীর্থতে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের মাটিতে আগে যা হয়নি এবার তা করে দেখানোর সুযোগ দেখছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। পেসারদের নিয়ে ব্ল্যাক ক্যাপস বধে আশাবাদী তিনি। ডানেডিনের স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার তাগিদ দিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ভেট্টরির দেয়া ব্যাটিং কৌশলও সিরিজে কাজে আসবে বলে মনে করেন ডমিঙ্গো। নতুন ভোর, নতুন শুরুর অপেক্ষা। প্রথম মহাযজ্ঞের আগে ময়দানে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য টাইগারদের। রাসেল ডমিঙ্গোর ক্লাসে রুবেল শরীফুলদের নিবিড় মনোযোগ। তরুণ পেসারদের গতিতে ব্ল্যাক ক্যাপস বাঁধার মন্ত্র খুঁজছেন হেড কোচ।
স্ট্রেচিং রানিং সেশনে বাড়তি গুরুত্ব কোচিং স্টাফের। মুস্তাফিজ সাইফুদ্দিনের লাইন লেন্থ নিয়ে কাজ করেছেন ওটিস গিবসন, কারণ পেস ইউনিট নিয়ে যে দারুণ কিছু স্বপ্ন দেখছেন রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের কোনো দল আগে যা করতে পারেনি এবার তা করে দেখানোর সুযোগ। তরুণ পেসাররা সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের লাইন লেন্থ বেশ অ্যাকুরেট। ডানিডিনের মাঠে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের বেশ কজন ক্রিকেটারের। ছোট মাঠে রান বন্যার সম্ভাবনা। মুস্তাফিজ রুবেলদের লড়াইয়ের পুঁজি এনে দিতে মুশফিক লিটনদের বাড়তি দায়িত্ব দেখছেন হেড কোচ। ডানাডিনে অনেক রান হয়, বাউন্ডারি কোনো কোনো দিকে 65 মিটার। সেটা মাথায় নিয়ে খেলতে হবে। খেলা সকালে হওয়ায় বোলাররা সুবিধা পাবে। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া টাইগারদের বড় চ্যালেঞ্জ। তবে ড্যানিয়েল ভেটরির কৌশলে কাজটা সহজ হবে বলে মনে করেন ডোমিঙ্গো। ভেটরিকে এই সিরিজে পাওয়ায় আমাদের শক্তি বাড়িয়েছে। বাতাসের গতি প্রকৃতি কাজে লাগিয়ে এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার কৌশল শিখিয়েছে ও। শনিবার ভোর 4টায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ওয়ানডে খেলতে মে মাসের মাঝামাঝি বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। বিরতি শেষে সেই সিরিজেই ফিরবেন সাকিব আল হাসান। এদিকে ব্যাটিং কোচ জন লুইসের সাথে চুক্তি নবায়ন করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টাইগারদের সাথে থাকছেন এই ব্যাটিং বিশেষজ্ঞ। নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন, কিন্তু চোট ভোগান্তি আর ব্যক্তিগত কারণ সাকিবকে দূরে সরিয়ে রেখেছে। সেই সাথে যুক্ত হয়েছে আইপিএল প্রসঙ্গ। নিউজিল্যান্ড ঘুরে শ্রীলঙ্কা, 2 সফরে সাকিবকে ছাড়াই খেলবে বাংলাদেশ। দেশসেরা তারকা ফিরবেন লঙ্কার বিপক্ষে হোম সিরিজে। তাহলে কি আইপিএল এর পুরোটা খেলবেন না সাকিব? কারণ লঙ্কানরা আসবে মের মাঝামাঝি। ও আমাদেরকে চিঠি দিয়েছে, এটা তো আগে বলা হয়েছে যে ও আমাদেরকে চিঠি দিয়েছে, ও টেস্ট খেলতে চায়। ওকে জানাবার কিছু নেই তো, ও তো চিঠি দিয়েছে, টেস্টও খেলবে। 15 থেকে 17 তারিখের মধ্যে আসবে এবং এখানে 3টা ওয়ানডে খেলবে। ব্যাটিং কোচ জন লুইসকে নিয়ে সিরিজ বাই সিরিজ ভাবছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজেও তিনি থাকছেন দলের সাথে। ওকে আমরা আপনার এই সিরিজটা আমরা কন্টিনিউ করবো এবং তারপর আমরা দেখবো পারফরমেন্স কেমন, তারপরে চিন্তা ভাবনা করবো আমরা ওকে রাখবো কি রাখবো না। প্লাস সিনিয়র প্লেয়ার আছে, ওদের সাথে আলাপ আলোচনা করে দেখবো ওদের কি পছন্দ হয়েছে কিনা। আমরা ওকে শ্রীলঙ্কা পর্যন্ত করেছি। কোয়ারেন্টিন নিয়ে উইন্ডিজ যে ধরনের সুবিধা পেয়েছে, লঙ্কানদের জন্য তেমনটাই রাখতে চায় বিসিবি। তবে সতর্কতার কারণে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে এক ভেন্যুতে, মিরপুর হোম অফ ক্রিকেটে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিরোপার লক্ষ্য নিয়ে নেপাল গেছে জাতীয় ফুটবল দল। শেষ মুহূর্তে করোনা আক্রান্ত ডিফেন্ডার রহমত মিয়াকে ছাড়াই যেতে হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে তাকে পাওয়ার আশা কোচ জেমিডের। দ্বিতীয় পরীক্ষায় করোনামুক্ত হয়ে দলে যোগ দিয়েছেন রাকিব হোসেন। অধিনায়ক জামাল ভুঁইয়া নেপালে দলের সাথে যোগ দেবেন 22 মার্চ। নেপাল যাত্রার আগে শেষ মুহূর্তে বেঙ্গল টাইগার্স শিবিরে দুশ্চিন্তা। করোনা আক্রান্ত হয়ে যাওয়া হয়নি ডিফেন্ডার রহমত মিয়ার। আগের দিন করোনা আক্রান্ত মিডফিল্ডার রাকিব হোসেন দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হয়ে নেপালে ফ্লাইট ধরেছেন। শেষ মুহূর্তে রহমতের না থাকায় হতাশ কোচ জেমিডে। রহমতের মতো অভিজ্ঞ ডিফেন্ডার না থাকা দলের জন্য বড় ঘাটতি। তবে তার বিকল্প আছে, তাদের উপর আস্থা রাখতে চাই। আগেও বলেছি ফুটবলারদের পরখ করতে চাই এই সিরিজে। গ্রুপের 2 ম্যাচে সব ফুটবলারকেই আমি মাঠে নামাতে চাই। অধিনায়ক জামাল ভুঁইয়া কলকাতা থেকে ফিরে নেপাল যাবেন 22 মার্চ। তার সঙ্গী হতে পারেন রহমত যদি দ্বিতীয় পরীক্ষায় করোনা মুক্ত হন। আমরা রহমতকে হোটেলে আইসোলেশনে রেখে এসেছি। ও 20 তারিখে আবার পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে যদি নেগেটিভ আসে ও ইনশাল্লাহ 22 তারিখে টিমের সাথে জয়েন করবে এবং জামাল ভুঁইয়া 22 তারিখে আমাদের সাথে জয়েন করবে। আমাদের গোলকিপার কুচু 22 তারিখে জয়েন করবে। জামাল রহমত ছাড়া বাকি 23 ফুটবলার উঠেছেন ফ্লাইটে। নেপালের বিরুদ্ধ কন্ডিশনে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ফুটবলারদের। প্রেশার নাই, আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে আমাদের টিমে। রানা ভাই, গোলকিপার সুহেল রানা, তো ওরা আমাদের সবসময় সাপোর্ট দেয়। তো আমরা চেষ্টা করবো আমরা এক্সপিরিয়েন্স যতটুকু। এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 9টায় বাংলাদেশের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে।
মশা নিধনে 9 দিনের ক্রাশ প্রোগ্রামের সুফল পাচ্ছেন না ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। অভিযান চলা জায়গাতেও সপ্তাহের ব্যবধানে মশার উপদ্রব আগের মতোই বলে অভিযোগ স্থানীয়দের। ভুল ত্রুটি স্বীকার করে ডিএনসিসি বলছে মশা নিধনের নতুন পরিকল্পনা নেওয়া হবে। কীটতত্ত্ববিদরা বলছেন মশা নির্মূলে প্রজনন স্থলেই গুরুত্ব দিতে হবে। 8 মার্চ মিরপুরের শাগুফতা খাল দিয়ে মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। পর্যায়ক্রমে 10টি অঞ্চলে চলে অভিযান, অংশ নেয় প্রায় 1200 কর্মী। অভিযানের 10 দিনের মাথায় শাগুফতা খালি দেখা গেল কিউলেক্সের লার্ভা। এলাকাবাসীর অভিযোগ মশার উপদ্রব আছে আগের মতোই। অভিযানের কোনো সুফলই তারা পাননি। কিছুদিন আগে আসছিল ওই খাল পরিষ্কার করার জন্য, কিন্তু এখন তো সন্ধ্যার সময় এই জায়গায় বসবাস করা খুব কষ্ট। কোনো কাজে হয় না, মশায় আরো বাড়তেছে। 2.5 কোটির বেশি টাকা ব্যয়ে এই অভিযানে কিছু ভুলভ্রান্তির কথা স্বীকার করছে ডিএনসিসিও। পুরো অভিযান নিয়ে চলছে পর্যালোচনা। পরবর্তীতে মশা নিধনের ক্ষেত্রে এই ভুল ত্রুটিগুলো মাথায় রাখা হবে। কোথায় কোথায় আমরা ডিফিকাল্টিস ফেস করেছি, কোন জিনিসগুলোকে আরও ইমপ্রুভ করার সুযোগ আছে, তারপরে কোন সাইডটা আমরা পরবর্তীতে একটু আমরা স্ট্র্যাটেজি পরিবর্তন করব কি করব না, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। অবশ্যই সাফল্যও থাকবে, ব্যর্থতাও থাকবে, সব কিছুরই দায়ভার আমাদের, কিন্তু আমাদের শতভাগ প্রচেষ্টা আছে। 9 দিনের মশা নিধন কর্মসূচির ভুলগুলোর সমালোচনা করে কীটতত্ত্ববিদরা বলছেন মশার ঘনত্ব অনুযায়ী কীটনাশক না ছিটানোয় পাওয়া যায়নি সুফল। প্রতিটি প্রজনন ক্ষেত্রেরই চরিত্র ভিন্ন রকম, প্রতিটি প্রজনন ক্ষেত্রেরই ট্রিটমেন্ট ব্যবস্থা হতে হবে এক একটির ক্ষেত্রে এক এক রকম। যদি সব ধরনের প্রজনন ক্ষেত্রে একই রকম কন্ট্রোল মেজার নেওয়া হয়, তাহলে অনেক ক্ষেত্রেই সেটি কার্যকর ফল বা আশানুরূপ ফল আসবে না। জলাশয়গুলো পরিষ্কার করে লার্ভিসাইডিং করার পরামর্শ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। বলছেন মশার প্রজনন নিয়ন্ত্রণে প্রয়োজনে ম্যালেরিয়া অয়েল বি ছিটাতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের প্রস্তুতি হিসেবে ট্রাকে পণ্য বিক্রি জোরদার করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বরাদ্দ বেড়েছে চিনি, ডাল, তেল ও পেঁয়াজের। টিসিবি বলছে রমজান উপলক্ষে পুরো দমে বিক্রি শুরু হবে শবে বরাতের পর। পাওয়া যাবে ছোলা এবং খেজুর। বৃহস্পতিবার সকাল রাজধানীর তেজগাঁওয়ের টিসিবি পণ্য গুদাম। বিক্রির উদ্দেশ্যে পণ্য বোঝাই হচ্ছে ট্রাকে। বাজারে 1 লিটার সয়াবিন তেলের দাম 130 টাকার বেশি হলেও এখানে 90 টাকা। বাজারের চেয়ে দাম কম, তাই টিসিবির পণ্য কিনতে অপেক্ষা ক্রেতাদের। ডিলাররা জানান রমজান উপলক্ষে প্রতিটি ট্রাকে স্বাভাবিক সময়ের চেয়ে পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে। চিনি দিছে হলো 500 কেজি, সয়াবিন তেল 200 লিটার, ডাল 300 কেজি, পেঁয়াজ হলো 600 কেজি। চাহিদা তো অনেকই, সবার চাহিদা তেলের, কারণ তেলের দাম বেশি বাজারে, তার জন্য চাহিদাটা বেশি। আসছিলাম তো চুলা নিতে, এখন দেখি চুলা দিচ্ছে না, বলছে যে আরও পরে এখন পেঁয়াজ আর তেল, ডাল, চিনি এগুলো দিতেছে। 2 কেজি তেল, 2 কেজি ডাল, 2 কেজি পেঁয়াজ এগুলি দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি, আমও কিনা শিওর নেই। টিসিবি বলছে ট্রাক প্রতি তেল, ডাল, চিনির পরিমাণ আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 1 এপ্রিল থেকে যোগ হবে ছোলা, আর রোজার 1 সপ্তাহ আগে পাওয়া যাবে খেজুরও। গত বছর আমরা রমজানের 15 দিন পূর্ব থেকে বিক্রি শুরু করেছিলাম, এবার আরো 1 মাস পূর্ব থেকে বিক্রি শুরু করেছি। আমরা ছোলাটা দিব শবে বরাতের পর থেকে, এবং খেজুরটা দিব রমজানের 4-5 দিন পূর্ব থেকে। রমজানের বিক্রিরও পূর্বে যে বিক্রি, সেই বিক্রিটাকে আমরা বুঝিয়েছি, এটা তো আমরা শতবার্ষিকী উপলক্ষে। রাজধানীতে এখন 80টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও আগামী মাস থেকে বাড়বে ট্রাকের সংখ্যা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় লিঙ্গের মানুষ যেমন সামাজিকভাবে অবহেলিত, তেমনি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটা হত্যাকাণ্ডকেও খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। 2006 সাল থেকে এ পর্যন্ত রাজধানীতে এ সম্প্রদায়ের 5 জন গুরু মায়ের মৃত্যু হলেও কোনোটিরই বিচার হয়নি। দীর্ঘদিন ধরে জামিনে আসামিরা রাজধানীতে অবস্থান করেও অনেকে রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। 2006 সালে রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে প্রথম খুন হন কামারপাড়ার গরুমা কাজল। এর ঠিক 2 বছর পরে একই এলাকায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয় পিঙ্কি নামে আরেক গরুমাকে। এছাড়া 2016 সালে মগবাজারের গরুমা হায়দারকে গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে কুপিয়ে মারে সন্ত্রাসীরা। হায়দারের শিষ্যদের দাবি, তাকে কারা কিভাবে মেরেছে তার প্রায় সবটাই জানেন তারা। এতদিন পরও গরুমা হত্যার বিচার না পাওয়ায় আক্ষেপ আছে তাদের মনে। আমার গরুর
সূত্র স্বপ্না হিজড়া, কচি হিজড়া। তোকে জানে মারবো না, তোর পায়ের রক কেটে দেবো, তুই সারা জীবন পঙ্গু হয়ে থাকবি। যখন গুরু মারা গেছে তার 7 দিন পরে এই কথা ও আমাকে বলছে, স্বপ্না বলছে। 7টা লোক ঢোকে একটা লোকের পায়ে মারে, আর ঘরের মধ্যে 20 জন 25 জন লোক ছিল, তাদেরকে একটা টোকা লাগলো না কেন? এসব মামলার চার্জশিট জমা হলেও আসামিদের কেউ আছেন জামিনে, অনেকেই আবার ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় কমিউনিকেশন গ্যাপের কারণে বা যথাযথ সময়ে মানে সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেক সময় হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু আমাদের আইন প্রয়োগের আওতার বাইরে কেউ যেতে পারবেন না, সেটা আমরা বলতে পারি। বিভিন্ন সময় ঘটলেও এসব হত্যার পেছনে একই চক্র জড়িত বলে অভিযোগ রয়েছে। 3 গুরুমাকে হত্যার জন্য পেশাদার খুনিকে দেওয়া হয়েছে 10 লাখ টাকা করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত দাবি করে এসব কথা জানিয়েছেন এক নারী। কোচি এ পর্যন্ত আমার দিয়ে 3টা মার্ডার করাইছে, কাজল, পিঙ্কি, হায়দার। খারাপ হইলো আমার আরো অকাম করাবো, আলাইরে মারবো, আমি মারি না। আমি মারি না দেখে আমি খারাপ হয়ে গেলাম গা। আমি ভালো হইতে চাই, আমার জেল ফাট যাই হোক, আমি ভালো হইতে চাই। 2016 সালে মিরপুরে কোকিলা গুরুমা হত্যার কোনো আসামি কারাগারে নেই। স্বীকারোক্তি দেওয়ার পরও জামিন নিয়ে দেশ ছেড়েছে খুনিরা। রাকিবে পায়েলকে, মমতাকে উকিলের মাধ্যমে দিয়ে তাদেরকে জেলখানাতে আইনের মাধ্যমে তাদেরকে জামিন করে আনিয়ে রাকির বাসা তাদেরকে স্থান দিয়ে মাস তারা তাকে লালন পালন করছে। কোর্টে লাস্টে যখন চৌধুরী পেশা আসলো, পেশা আসার পরে 2 জনকে তারা আবার সে ইন্ডিয়া পাচার করে দেয়। তবে হত্যার দায় অস্বীকার করে অভিযুক্ত রাকিবের দাবি, হত্যাকারীদের ভারতে পাঠানোর বিষয়টি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়েরই সিদ্ধান্ত ছিল। ওদেরকে জামিন কে করছে, কারা করছে, এগুলো আমার জানার দরকারও না, আমি জানিও না। যদি বলেন যে ইন্ডিয়াতে ওদেরকে আমরা বিদায় করে দিছি, এটা শুধু আমাদের একজনের ডিসিশনে বিদায় হই নাই, সম্প্রদায় থেকে সবাই সমষ্টিগত হয়ে বের করে দিচ্ছে। এখানে রাখি শুধু একা ইনভলভ না। 2018 সালে এই বাড়িতেই খুন করা হয়েছিল কোকিলাকে। কাদের প্রভাবে হত্যাগুলোর বিচার করা সম্ভব হচ্ছে না, সেই মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচরাচর চিত্র প্রদর্শনী হয়ে থাকে 4 দেয়ালের ঘরে, আবার ভিন্নধর্মী চিত্র প্রদর্শনীর উদাহরণও আছে। ঠিক তেমনি ভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে রাশিয়ায়। হিমশীতল বরফে ঢাকা পানির নিচে এক ভিন্ন চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় দেশটিতে। হিম বরফে ঢাকা পানির নিচে আর্ট গ্যালারি, আর সেখানে বসেছে চিত্রকর্ম প্রদর্শনী। গ্যালারির প্রবেশপথ তৈরি হয়েছে পানির ওপরের বরফ কেটে। এমনই এক ভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী বসেছে রাশিয়ার কারেলিয়া প্রদেশের হোয়াইট সির নিচে। প্রদর্শনীর নাম রাখা হয়েছে বিফোর দ্য আইস মেল্টস অ্যাওয়ে। ভিন্নধর্মী এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন ফটোগ্রাফার ভিক্টর লিয়াগুশকিন। প্রদর্শনীর জন্য এমন ধারণা আমার মাথায় এসেছে 2018 সালে। একবার আমি আর ডেনিস লোতারুপ আমাদের তৈরি কিছু চিত্র পানির নিচে ডুবিয়ে রেখেছিলাম। তখন আমরা দেখি পানির নিচের ছবিগুলোর চেহারা অনেকটাই বদলে যায়। তখনই ভাবলাম এরকম একটা ভিন্ন রকম প্রদর্শনী করা যায়। পানির নিচে প্রদর্শনী দেখতে দর্শকদের দেয়া হচ্ছে ডাইভিং স্যুট। আর মহামারীর এই সময়ে দর্শকদের কোনো প্রদর্শনী দেখতে মাস্ক পরা লাগলেও এই প্রদর্শনীর জন্য তার দরকার হচ্ছে না। তবে পানির নিচে বেশি সময় ডুবে থাকার অভিজ্ঞতা আছে এমন মানুষই শুধু যেতে পারবেন এই প্রদর্শনীতে। পানির নিচে চিত্রকর্মগুলো দেখতে আসলে অসাধারণ লাগে। এগুলো দেখতে আরো সূক্ষ্ম লাগে এবং একটি ত্রিমাত্রিক রূপ পায়। বিফোর দ্য আইস মেল্টস অ্যাওয়ে প্রদর্শনীর থিম হলো জলবায়ু পরিবর্তন। চিত্রকর্মগুলোকে ডুবানোর আগে একটি বিশেষ প্রলেপ দেয়া হয়েছে যেন সেগুলো সাগরের পানির লবণ প্রতিরোধ করতে পারে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।